আপু কাইন্ডলি শুরু করুন। সুপ্রিয় দর্শক, বিএনপির মিডিয়া সেল আয়োজিত নিয়মিত আয়োজন ফোকাল পয়েন্টের 113তম পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। আমাদের আজকের জেলা সাতক্ষীরা। আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন রহমতুল্লাহ পলাশ, আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপি। সাথে থাকছেন আবু জাহিদ জাবলু, সদস্য সচিব, সাতক্ষীরা জেলা বিএনপি। আমাদের সাথে আরো থাকছেন তাসকিন আহমেদ চিশতি, মেয়র, সাতক্ষীরা পৌরসভা, যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপি। এবং সাথে থাকছি আমি, যেমন ফারিয়া ইসলাম মেঘলা। আমাদের আজকের শুরুতেই আমি আমাদের প্রথম অতিথি রহমতুল্লাহ পলাশ স্যারের কাছে যাব। আমার তার কাছে প্রশ্ন, বাংলাদেশ দুর্নীতিতে সবসময় বিশ্বে এগিয়ে থাকে। বাংলাদেশ সম্ভাবনা দেশ, একটা দেশ হলেও দেখা যায় যে এই দুর্নীতির ভয়াল গ্রাসে আমরা এই আমাদের সম্ভাবনাটাকে আগাতে পারি না, আমরা কোথাও যে একটা তলানিতে ঠেকে যাই। তো বিএনপি এই দুর্নীতির বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে চাইবে? আমার কাছে আপনার প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ সঞ্চালক। আহ, দুর্নীতির ব্যাপারে যদি আমরা পদক্ষেপ নিতে হয়, আমাদের মনে হয় মাথা থেকেই পদক্ষেপটা আসতে হবে। হুম। যদি মাথা পচে যায়, দেহ তো এমনি পচে যাবে। তো এখানে আমাদের যেটা দুর্নীতি প্রতিরোধে যে সকল কমিশন বলেন, দুর্নীতি প্রতিরোধ আইন বলেন, আসলে দ্য গভর্নমেন্ট, এই যে গত 17 বছরের যে স্বৈরাচার ছিল, দি গভর্নমেন্ট ইটসেলফ ওয়াজ কারাপ্ট এন্ড ফুললি কারাপ্ট। যার যার ফলে দুর্নীতি আমাদের বেড়েই চলেছে, বেড়েই গেছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের আইনের প্রয়োগটা এবং যারা আইন প্রয়োগটা করবে তাদের সততা, এটা নিশ্চিত করতে হবে। তাহলে আমার মনে হয় দুর্নীতি প্রতিরোধ করা যাবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বিএনপির এই 14 ধারা মানে দফা অনুযায়ী আপনারা কি কি পদক্ষেপ রাখতে চাচ্ছেন? আপনার জেলায় আপনি কি করতে চাচ্ছেন? আপনার পদক্ষেপগুলো কি হবে? এরকম প্রথমত আমি দলীয়ভাবে আমার নেতা কর্মীদেরকে বলেছি যে আমাদের দল দখলবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা এগুলো অনুমোদন করে না। তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। হুম। এবং আসলে কি, আহ, দলের নাম ব্যবহার করে অনেকে কাজটা করছে। আহ, দলের নেতা কর্মীদের আমি খুব একটা দেখি না তারা এই সকল কাজে লিপ্ত আছে। তবে চেষ্টা করছি যে দলের নামও যাতে ব্যবহার না করে। এই যে আমি কনভেনর হওয়ার পরে প্রথম যে আইন শৃঙ্খলা মিটিং ছিল সেখানে বলেছি যে জেলা প্রশাসক সাহেবকে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সকল কাজ অনুমোদন করে না। আর সাথে সাথে জেলা প্রশাসনে যারা আছে তাদেরকেও দুর্নীতিমুক্ত থাকতে হবে। এ ব্যাপারে আমরা সব সময় ওনাদেরকে সচেতন করতে চাই যে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার জন্য আমরা সবাই একাট্টা হব। ধন্যবাদ। জি, আপনার কি মনে হয় না এই যে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের আরো নতুন কিছু পদক্ষেপের প্রয়োজন পড়তে পারে? যেমনটি আমরা দেখি যে অন্যান্য দল থেকে আমাদের দলের বিএনপিতে এসে অনেকেই আসছেন এবং তারা নামধার তারা আসলে বিএনপির নামটা দিয়ে আসলে দুর্নীতির বিষয়গুলো করছে। তো আপনারা এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন এবং এটা নিয়ে কোনো স্টেপ কি আদৌ নেওয়া সম্ভব কিনা? প্রথমত আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে দলের নেতা নির্বাচনের তৃণমূল পর্যায় থেকে, সেখানে আমাদের যে ভোটার, সে ভোটারের ব্যাপারে একটা লিমিটেশন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো নবায়ন। আমাদের দলে 1978 সাল থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির কমিটির ন্যূনতম একজন সদস্য ছিল, তারাই ওয়ার্ড পর্যায়ের সদস্য হতে পারবে। তো এখানে অফিসিয়ালি একটা জিনিস বলা যায় যে দলের বাইরে নেতৃত্ব আমাদের আসছে না। কিন্তু দলকে ব্যবহার আমাদের দল তো অনেক বড় দল, এই দলকে সবাই ব্যবহার করছে বিভিন্ন জায়গায়। আমি প্রথম আইন শৃঙ্খলা মিটিং এ পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে বলেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগুলো অনুমোদন করে না। আমাদের নাম যদি কেউ ব্যবহার করে থাকে আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন।
যেহেতু আমরা উই আর নট ইন দ্য গভর্নমেন্ট, উই ক্যান সাজেস্ট দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ডিস্ট্রিক্ট। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছিলাম আসলে। আমাদের এই যে বিএনপির নাম দিয়ে যেই কর্মকাণ্ডগুলো ইতিমধ্যে চলছে, এবং এইটা বন্ধের জন্য আসলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। জি, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আমরা সবাই মিলে এই কাজটি করব। ইনশাল্লাহ। আমার এর পরবর্তী প্রশ্ন তাজকিন আহমেদ চিশতি স্যারের কাছে। আমি আপনাকে নিয়ে যখন জানতে গেলাম, আমি দেখলাম যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময়টাও আপনি আপনার জেলায় মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হন, এবং 2016-তে বিপুল ভোটের মাধ্যমে আপনি বিজয়ী হন। তো ওই সময়ের আসলে রাজনৈতিক পরিস্থিতি এবং কতটা মোকাবেলা করা কঠিন ছিল, এবং পরবর্তীতে এই ধরনের প্রক্রিয়া যেন আমরা এড়িয়ে যেতে পারি, তাহলে আমাদের নির্বাচন ব্যবস্থাটা আপনি কিরকম চান, যেহেতু আপনি নিজেই এটার ভিকটিম ছিলেন। তো নির্বাচন ব্যবস্থা আপনি কিরকম দেখতে চান? জি, আমরা চলে যাচ্ছি তাসকিন আহমেদ চিস্তি স্যারের কাছে। আপনি আনমিউট করলে হয়ে যাবে। জি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পারছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই আজকের এই মিটিং এর সম্মানিত সঞ্চালক এবং প্রিয় দেশবাসী এবং সম্মানিত অংশগ্রহণকারী আমাদের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সঞ্চালককে ধন্যবাদ যে তিনি একটি যথার্থ প্রশ্ন করেছেন। আমি মূলত ছাত্র দলের সভাপতি ছিলাম, হুম, হুম। পরবর্তীতে নির্বাচিত জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে আমি 2016 সালে আমাদের দলের চেয়ারম্যান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাকে ধানের শীষ দিয়ে প্রতীক বরাদ্দ করে আমাকে সাতক্ষীরা পাঠিয়েছিলেন পৌর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 2016 সালে। তো এই এলাকার মানুষ, আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার সাধারণ জনগণ আমাকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা এখানে ভোট যুদ্ধে লিপ্ত হই। তো বাংলাদেশে আপনারা জানেন যে প্রায় সকল নির্বাচন বিগত ফ্যাসিস্ট সরকার তাদের মতো করে প্রশাসন দিয়ে জোর করে রাতের ভোট করে, যেখানে যেমন বল প্রয়োগ করার প্রয়োজন সেভাবে বল প্রয়োগ করে তথাকথিত নির্বাচনের নাম করে তাদের দলীয় নেতা কর্মীকে এইসব প্রতিষ্ঠানে বসিয়েছিল। কিন্তু সাতক্ষীরার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এখানে মানুষ, বিশেষ করে মহিলা ভোটার এত বেশি সজাগ ছিল যে ভোট কেন্দ্রে তারা রাত থেকে অবস্থান করাতে এখানে পরিবেশ হয়নি আওয়ামী লীগ সরকারের বল প্রয়োগ করে ফলাফল পাল্টে দেওয়া বা ভোট কেন্দ্র দখল করা। তো 2016 সালে নির্বাচিত হওয়ার পরে আপনারা জানেন আমাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমাকে 6 বার বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তো বরখাস্ত, আমাকে নাশকতা মামলা দিয়ে একবার জেলে ঢোকায়, জেল থেকে বের করে বরখাস্ত করে, আবার জেলে ঢোকায়, আবার বরখাস্ত করে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এই বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের বিএনপি নেতাকর্মী এত বেশি নির্যাতিত, হত্যা, মামলা, গুম, নির্যাতন, ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে এমন কোন অত্যাচার নাই যে এই অঞ্চলের নেতাকর্মীর উপরে করেনি। প্রতিটা নেতাকর্মীর নামে একাধিক মামলা। তো 2016 সালে নির্বাচিত হওয়ার পরে এলাকার মানুষ ধানের শীষে ভোট দেয়। এবং আপনি জানলে খুশি হবেন যে এলাকার মানুষ হিন্দু, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনরাও এই ধানের শীষ প্রতীকে ভোট দেয়। তারা তাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দেয়, কিন্তু আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা দিতে পারিনি, কারণ আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র ধানের শীষের মেয়র এখানে নির্বাচিত হওয়ার কারণে এখানে কোনো বরাদ্দ দেয়নি আমাকে। 11 মাস তো কর্মক্ষেত্রে বাইরে রাখা হয়েছিল এবং আমাকে বারবার মিথ্যা নাশকতা মামলা দিয়ে আমাকে জেলের ভিতরে রাখা হয়েছিল। তারপরে 2021 সালে পুনরায় আবার নির্বাচন হলো। তখনও ধানের শীষ প্রতীক নিয়ে আমি দ্বিতীয়বার এখানকার ভোটাররা, সম্মানিত ভোটাররা আমাকে নির্বাচিত করলেন। আমাদের সাথে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। তার মধ্যে প্রায় 31,000 ভোট পেয়ে আমাকে ধানের শীষকে জয়লাভ করে আমার দেশনায়ক, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
মহোদয় দেশ নায়ক তারেক রহমান, তার অনুপ্রেরণায় আজকের এখানকার ভোটাররা ধানের শীষ প্রতীক এই অঞ্চলে প্রতিস্থাপন হলো, এবং তারা যে আধুনিক বাংলাদেশ গড়বার যে প্রত্যয় গ্রহণ করেছে, বিশেষ করে তারেক রহমান সাহেবের যে কমিটমেন্ট দেশের প্রতি, তার যে জনপ্রিয়তা এই মুহূর্তে শুধু বিএনপির মধ্যে নয়, সাধারণ ভোটারদের কাছে তার আধুনিক বাংলাদেশ গড়বার যে প্রত্যয়, এবং বিশেষ করে দলের ভিতরে গণতন্ত্র এবং দলের ভিতরে সমাজ বিরোধী, দল বিরোধী, মানুষ বিরোধী কোনো কার্যকলাপ করলে দল যে শাস্তি দিতে পারে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম তারেক রহমান সেই ঝুঁকিটা নিয়েছেন। এবং দলের মধ্যে দুই একজন দুষ্টু লোক থাকলে তাদেরকে শাস্তি দিলে যে জনপ্রিয়তা কমে না, জনপ্রিয়তা বাড়ে, তারেক রহমান সেটি প্রমাণ করেছে। তো আমরা এই অঞ্চলে মানুষ ভীষণভাবে বঞ্চিত। বিশেষ করে আপনারা জানলে খুশি হবেন, আমি যখন পৌরসভায় নাগরিক সেবা দেই, তখন আমার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান। এবং আমি এই 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 দুর্নীতি এবং অনিয়ম এইটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। আপনারা শুনলে অবাক হবেন, পতিত সরকারের এখানকার যিনি সরকারি কর্মকর্তা ছিলেন পৌরসভায়, তার নাম হচ্ছে নাজিম উদ্দিন, তিনি কুড়িগ্রাম ডিসি সাহেবের ওখানে একজন সাংবাদিককে হাত পা ভেঙে বাংলাদেশের সংবাদ শিরোনাম হয়েছিলেন। তিনি জি জি, কক্সবাজারের এই একজন নিউজটাই আমি শুনেছিলাম, যে এইটা সম্পর্কে একটু ডিটেলস জানতে চাই, ঘটনাটি জি কি জি, ঘটেছে। কক্সবাজারে একজন বীর মুক্তিযোদ্ধাকে উনি হাত পা ভেঙে দিয়ে সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। উনি যে স্টেশনে যান, উনি আওয়ামী লীগের মন্ত্রীদের ছত্রছায়া থেকে উনি হচ্ছেন দুর্নীতি এবং উনার যে পেশি শক্তি এবং প্রশাসনিক শক্তি, এটি প্রভাব খাটিয়ে সেই সেই প্রতিষ্ঠানকে জিম্মি করেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তৎকালীন স্থানীয় সরকারের মন্ত্রী ছিলেন যিনি তাজুল ইসলাম, তিনি সাতক্ষীরার এই পৌরসভায় বিএনপির মেয়র যেহেতু এখানে আছে, তাকে কাজ করতে দিবে না বলে সিও কে পদায়ন করেন এখানে। সিও এখানে আসার পরে আমাদের এখানে আমাদের রাজস্ব খাত এবং অন্যান্য শহরবাসীর কাছ থেকে পৌর সেবা দেওয়া তো দূরের কথা, তাদের উপর অত্যাচার নির্যাতন করে ঘুষ গ্রহণ থেকে শুরু করে মাদক সেবন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নয় যে সে করেনি। এবং এটা সম্পূর্ণ তৎকালীন ডিসি এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যিনি সর্বোচ্চ দুর্নীতি বরপুত্র নামে পরিচিত, তারই ছত্রছায়ায় এইগুলো করেছে। আপনারা জানলে খুশি হবেন যে আমরা দরখাস্ত করেছিলাম সম্প্রতি, সরকার আমার পৌরসভা থেকে প্রায় 4.5 কোটি টাকা ক্যাশ টাকা লুট করেছে এই সিও নাজিম উদ্দিন এবং স্বেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা সভাপতি, ওর নাম কাজী ফিরোজ হাসান। আমাকে বারবার জেলে পাঠিয়ে তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দিয়ে তারা এই 4 কোটি থেকে 4.5 কোটি টাকা ক্যাশ টাকা লুট করেছে। তো আপনারা জানলে খুশি হবেন যে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা দরখাস্ত করার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখানকার ডিডিএল যে উপপরিচালকের উপর দায়িত্ব দিয়েছিল তদন্ত করার। আমি অত্যন্ত ব্যথিত যে এটি একটা রাজনৈতিক সরকার না, এটি ছাত্র জনতার আন্দোলনের ফসল। এই সরকার, এই সরকার একটি নিরপেক্ষ তদন্ত কমিশন করে এই চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার করার কথা ছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেখানে উপপরিচালক মাসরুবা হোসেন, তিনি তদন্ত করেছেন, একজন স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। তিনি স্পষ্ট, আপনার অবাক হবেন, একটি ল্যাপটপের দাম তারা সরকারি বরাদ্দ দেখিয়েছে 1,40,000 টাকা, সেইটা বাজারে দাম 27,700 টাকা। এখানে 38 লক্ষ টাকা তারা লুটপাট করেছে। এটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দুর্নীতি ওরা তদন্ত রিপোর্ট দিয়েছে, এটা স্থানীয় সরকার মধ্যে জমা দিয়েছে। তারপরও এখনো পর্যন্ত এই পতিত সরকারের দুর্নীতিবাজ স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই সেই সিও, এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি ছিলেন, যিনি বাংলাদেশের সংবাদের শিরোনাম হন বারবার, তাকে পদোন্নতি দিয়ে টিউনো করেছিল। পরবর্তী সাংবাদিকরা বলার পরে তাকে পদোন্নতি বন্ধ করেছে। কিন্তু আমাদের পৌরসভার মানুষের ট্যাক্সের টাকা অর্জিত হয় পৌর তহবিল থেকে 4 কোটি টাকা যে লুট করলো, এবং সেই লুটের স্বচ্ছ তদন্ত হলো, তদন্তকারী কর্মকর্তা একজন উপসচিব র্যাঙ্কের ডিডিএলজি মাসরুবা ম্যাডাম করলেন, উনি সৎ সৎ অফিসার। এর কোনো বিচার এখনো আমরা দেখিনি। তাহলে রাষ্ট্র সংস্কারে আমরা পেলাম কি, আমরা কি বার্তা পেলাম? আমরা শঙ্কিত, আমরা ব্যথিত যে সরকারের উচ্চ পর্যায়ে সচিব থেকে শুরু করে উপদেষ্টা পর্যন্ত
এই সংবাদ এবং এই তদন্ত রিপোর্টের কপিটা দেওয়ার পরে এই উপপরিচালক মাসুমা ম্যাডামকেও সচিব দ্বারা থ্রেট করা হয়েছে, কেন সে এরকম রিপোর্ট দিল। তো এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। 24-এর আন্দোলন থেকে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেখান থেকে আমরা কেউ শিক্ষা গ্রহণ করিনি। আমাদের এই রাষ্ট্রীয় যত আয়োজন, সবকিছু জনগণের টাকা লুট করার আয়োজন। আমাদের রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা শুধু ধনী লোকের জন্য। যারা সমাজের সরকারি কর্মকর্তা, তারা দিনের পর দিন সর্বোচ্চ দুর্নীতি করবে, সেই দুর্নীতির বিচার হবে না। এইটা বাংলাদেশের কোনো সঠিক উদাহরণ না। তো এটা আমাদের জন্য খুব কষ্টের। আমি এই অঞ্চলের, এই খুলনা বিভাগের একমাত্র ধানের শীষের প্রতীক নিয়ে দুইবার মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে ধানের শীষের বীজটা আমরা বপন করতে পেরেছি। এখানে আমরা আদর্শের সংগ্রামে বিশ্বাসী। আপনারা জানেন, আমরা ভালোবাসা দিয়ে, মানুষের কাজ দিয়ে, সততা দিয়ে মানুষের মন অর্জন করতে চাই। এখানে বাংলাদেশের 24-এ আন্দোলনের পরে মানুষের একটা মেসেজ নেওয়া উচিত যে জোর করে মানুষের মন অর্জন করা যায় না। আজকে আমরা যে শক্তি বলি, আসল শক্তি তো জনগণ। জনগণ তো রাষ্ট্রের মালিক। সেই জনগণকে আমরা কতটুকু ওন করি, কতটুকু মূল্যায়ন করি। আমরা মুখে এমপি, মন্ত্রী, মেয়র, চেয়ারম্যান যে যাই হোক না কেন, জনসেবা যেটা, এই জনসেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে সরকারি কর্মকর্তা। আপনারা দেখেন, আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হলাম, দীর্ঘ 9 বছর বঞ্চিত হলাম। এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন জানাই। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার এই দেশে তাদের অপকর্ম এবং তাদের হত্যাযজ্ঞ চালাবে, এই জন্য সরকারকে আমরা সাপোর্ট দিতে চাই। আমাদের কাছে কষ্ট হয় আমাদের, যে 9 বছর আমরা সংগ্রাম করলাম, তারপরও এই সরকার আসার পরে এই যে আমরা জনপ্রতিনিধি, বিশেষ করে আমাদেরকে অপসারণ করলো। কষ্ট নাই, রাষ্ট্রীয় সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিব, আমাদের দলের প্রধান সেটাই বলেছে। কিন্তু আজকে কাদেরকে দেওয়া হলো? যাদেরকে দায়িত্বে রেখেছে তারা তো বিগত দিনের স্বৈরাচারের দোসর সরকারি কর্মকর্তা, তারা চিহ্নিত ছাত্রলীগের ক্যাডার। তারা তারা এখানে জনসেবা তো দূরের কথা, তারা তাদের আমলে যে কাজগুলো করতে পারেনি, তারা অবশিষ্ট কাজগুলো করছে। বিশেষ করে তারা এখানে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমাদের ওই অজপাড়া ঘাট থেকে, একটা ওয়ার্ড থেকে একটি গর্ভবতী মা বোনেরা যদি একটি সার্টিফিকেট নিতে আসে, আগে পৌরসভা আসতো, আমরা যারা জনপ্রতিনিধি আমরা সার্টিফিকেটটা 10 মিনিটের মধ্যে দিতাম, যা চাওয়া করে বৈধ হবে। তাকে এখন একটা নাগরিকত্ব নিতে হলে, তাকে একটা জন্ম নিবন্ধন নিতে হলে, তার একটা গর্ভবতী সার্টিফিকেট নিতে হলে 4 থেকে 5 দিন ডিসি অফিসে গিয়ে অপেক্ষা করতে হয়। আমাদের জনগণের কাছে যে জবাবদিহিতা, এই সরকারি না, কর্মকর্তাদের কেন এই ডিসি অফিসে জবাবদিহিতা যে নেই। অপেক্ষা করতে হয়? এই পদক্ষেপগুলো তো পৌরসভার দেওয়ার কথা ছিল, নাগরিক সেবা কিন্তু যেগুলো দেওয়ার কিন্তু কথা। পৌরসভাতে তো এখন সরকারি কর্মকর্তা নিয়োগ করেছে পৌর প্রশাসক হিসাবে। তো তারা তো ওই সেবাটা দিচ্ছে না সঠিকভাবে। মানুষ বঞ্চিত হচ্ছে। আমার শহরের ম্যাক্সিমাম মানুষ আমার কাছে অভিযোগ করে যে তারা নাগরিক সেবা পাচ্ছে না। তো আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সেই চিহ্নিত পৌরসভায় সরকারি কর্মকর্তারা যারা এই 4 কোটি টাকা লুটপাটের সাথে জড়িত, সরকারি তদন্তে যাদের নাম এসছে তাদের তো বিচার হয়নি। তাদের শাস্তি না হওয়ার কারণে তারা অতি উৎসাহী হয়ে আমার জনগণের কাছ থেকে আবারও ঘুষ বাণিজ্য করছে, জনগণকে কষ্ট দিচ্ছে, জনগণের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো এইটা শেষ কোথায়? মানুষ আমাদেরকে ভোট দিয়ে কি তারা অপরাধ করেছে? মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। তো আমরা এটাই বলতে চাই যে বাংলাদেশের যে পরিবর্তনের অঙ্গীকার ছিল, সেই পরিবর্তন থেকে আমরা অনেক দূরে আছি। আমি বলবো ছাত্র জনতাকে যে তাদেরকে এখনো প্রতিষ্ঠানগুলোতে নজর দেওয়া উচিত। হুম। ফ্যাসিস্টরা গণহত্যা করে চলে গিয়েছে, কিন্তু তাদের থেকে বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় আমলা, বড় বড় সরকারি কর্মকর্তারা যারা মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের কার্যক্রম কিন্তু এখনো বিদ্যমান। এজন্য আমার মনে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানগুলোকে নজর দেওয়া উচিত। জি, জনগণের শুনছিলাম। কাছে কিন্তু তারা কমিটেড না। এটা আমাদেরকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং এই সকল সচিব থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা শুরু করে সকল উপদেষ্টাদেরকে বলবো যে আপনারা যে কাজ করছেন, দৃশ্যমান তদন্ত টিম করার পরে, রিপোর্ট আসার পরেও এই পতিত সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের,
এখনো ঠিক সেই সচিব সে এই মন্ত্রণালয় চালাচ্ছে, তাহলে লাভটা কি হলো? এই এই শত শত হাজার হাজার তাজা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এটি সফলতা কবে পাবে? দেখুন, আমার শহরের মানুষ অত্যন্ত নিরীহ এবং সহজ সরল। তারা সেবাটা চায়। নির্দিষ্টভাবে সুপেয় পানি পাচ্ছে না। বরাদ্দ তো বিএনপির মেয়র বলে দেয়নি বিগত দিনে। এজন্য আমরা এই শহরবাসী যেহেতু বঞ্চিত, আমরা চাই আমাদের এই অর্থ লোপাটকারী যারা, তাদের শাস্তি হোক, জনসেবাটা নিশ্চিত হোক। স্থানীয় সরকারের মাননীয় উপদেষ্টা আমাদের এই পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নজর দিক। আর ভোটের ক্ষেত্রে আমি বলবো, বাংলাদেশে কিন্তু কলা গাছ দাঁড়াইলে সেই কলা গাছকে মানুষ ভোট দিবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। শুধু আমার দল বিএনপি না, যে কোনো দলের ক্ষেত্রে মানুষ এখন অনেক সজাগ। বিশেষ করে ছাত্র জনতা 24 আন্দোলনের পরে আপনি যদি জনসেবা নিশ্চিত করতে না পারেন, যিনি প্রার্থী তিনি যদি অ্যাকাউন্টেবল না হয়, তিনি যে জব দিয়ে ঊর্ধ্বে থাকেন, তার গতিবিধি লক্ষ্য করে আজকে যদি সততার সাথে আপনি প্রতিষ্ঠানে পারফরমেন্স দেখাতে না পারেন, মানুষ কিন্তু আপনাকে মেনে নেবে না। এজন্য আপনি জনগণের অর্থ লুটপাট করে যে আপনি আপনার প্রতিষ্ঠান চালাবেন, কারণ এটা সেবামূলক প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান। আপনি পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সংসদ সদস্য বলেন, এগুলো মানুষের দেওয়া একটা করুণা। আমার আমার দৃষ্টিতে আমরা ভোট ভিক্ষা জি। করি। কত অনুনয় বিনয় করে ভোট দেয় আমাদের, অনেক আশা আকাঙ্ক্ষা করে ভোট দেয়। আমরা দায়িত্ব পাওয়ার পরে সরকারি অফিসারের সঙ্গে মিলে যদি আমরা এই লুটপাটের সাথে জড়িত থাকি, তাহলে কেন মানুষ আমাদেরকে ভোট দেয়? মানুষ তো পরিবর্তন চায়। একটা শহরে, একটা ডিস্ট্রিক্টে একটা জনপতি কি করছে, এটা আমজনতা সবাই জানে। এই যে আগামী দিনে তার ভিশন কি, এটা মানুষ জানে। তা আমরা প্রতি পদে পদে বিএনপি করার কারণে আমরা জেল জুলুম, এই যে আমি আমার যে বাড়িতে বসে কথা বলছি, আহ, সম্মতি সঞ্চালক এবং দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে বাড়িতে বসে আমি কথা বলছি, ঠিক আমার এই ঘরে আমাদের এখানে তৎকালীন এসপি ছিল কাজী মনিরুজ্জামান। আমি বিএনপি করার কারণে আমি মানে সরাসরি মেয়র, নির্বাচিত মেয়র হওয়ার পরেও তার ডিবি এবং পুলিশ যৌথভাবে 2বার আমার এই বাড়ির ক্লবসিকাল গেট ভেঙে আমার দোতলা 3তলা এসে তছনছ করেছে। এবং আপনারা অবাক হবেন, আমাদের অঞ্চল থেকে আমাকে ক্রস ফায়ার দেওয়ার এই এসপি মনিরুজ্জামান, যে কিনা এই সাতক্ষীরায় গণহত্যা করেছিল, জামাত বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী ধরে পাখির মতো গুলি করে মেরেছে এই মনিরুজ্জামান, এই এসপি এখনো শাস্তি পায় না। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আমি প্রথম শ্রেণী মেয়র হওয়ার 2বার নির্বাচিত মেয়র, আমাকে সে আমাদের পৌরসভায় তো বসতে দেওয়ার দূরের কথা, আমাকে ধরে ক্রসফায়ারে দিবে বলে সে কন্ট্রাক্ট কিলিং এর ব্যবস্থা করেছিল। আমার বাড়ি 2বার ভাঙচুর করেছে। আমাকে গুম করবে বলে আমার 3 মাস আত্মগোপনে থাকতে হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়। কেন এটা হবে? নির্বাচিত জনপ্রতিনিধির উপর যদি এই নিপীড়ন হয় বিএনপি করার কারণে, তাহলে আজকে সে এখনো বহাল তবিয়াতে কেন সে এখনো চাকরিতে থাকবে? তার কি বিচার হবে না? এখানকার জামাত বিএনপি নেতাকে সবাই চেনে এই ব্যক্তিকে, এএসপি কে, যে সে সাতক্ষীরায় কি করেছে। তা সে যদি বিচার না হয়, এবং যারা এই বিএনপির তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের বাড়ি ঘরদোর চিনিয়ে দিয়েছে 71 সালের মতো এই এসপি কে, তাদেরকে ধরে নিয়ে কারো জমি বিক্রি করিয়েছে, কারোর কাছ থেকে অর্থ নিয়েছে, তারাও ধরাছোঁয়ার বাইরে। তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকবে। তো এই প্র্যাকটিসটা যদি থাকে, তাহলে বাংলাদেশে কে বলেন স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবে? দুর্বৃত্তরা তো কোনো দলের হইতে পারে না। আমার আমি গর্ববোধ করি যে আমার দলের মাননীয় চেয়ারম্যান, তিনি চোখ বন্ধ করে আজকে দলের মধ্যে যে শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটি বাংলাদেশের কোন রাজনৈতিক দল সাহস করেনি, আমার নেতা সাহস করেছে। যাদেরকে সুনির্দিষ্ট পরিমাণ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাসপেন্ড করেছে, তাদেরকে এখনো পর্যন্ত নিয়ে প্রত্যাহার করেনি। এটা অবশ্যই গুড নিউজ আমাদের জন্য। জি। একটা কর্মী বেঁচে থাকবে একটা নেতার অনুপ্রেরণায়। আজকে জি। আমাদের অহংকার তিনি। তা আমরা বিশ্বাস করি এই পরিবর্তন আনতে হলে এই দুর্বৃত্তদের বিচার করতে হবে, তা নাহলে দেশে আপনি আমি কেউ নিরাপদ নয়। জি, আপনার ধন্যবাদ। কথার প্রেক্ষিতেই মানে আমি আসলে আতঙ্কিত এবং শঙ্কিত যে এই যে 17 বছর ধরে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, আয়নাঘর কি শুধু মানে একটা ঘরে ঢুকলেই কি আয়নাঘর হয়? আয়নাঘর আমার কাছে মনে হয় একটা কনসেপ্ট, যে আপনার যে বাসা এর যে এরকম ভাবে লুটপাট করা হয়েছে, আপনাকে যে এরকম আপনার কর্মস্থলে বসতে দেয়া হয়নি,
এটা আয়নাঘরের থেকে কম কিছু নয়। এই কষ্ট আপনি আহ মানব সেবা করার জন্য এসেছিলেন, আপনার যে চরম মানবাধিকার লঙ্ঘনের এই বিষয়টা, এটা আসলে শঙ্কিত করার মতো। আমি আবার একটু চলে যেতে চাচ্ছি রহমতুল্লাহ পলাশ স্যারের কাছে। আমার কাছে আপনার প্রশ্ন, মানবাধিকারের চরম লঙ্ঘন আমরা দেখতে পাই যে আয়নাঘর। গত 17 বছরে আমরা একের পর এক জুলুম শুনলাম। কিছুক্ষণ আগে আমাদের চিশতি স্যার আমাদেরকে তার নিজের এক্সপিরিয়েন্স বললেন। তো আপনারা কি এটা নিয়ে কোনো ভয়েস রেজ করেছেন, বা যদি 15 দফাকে আপনারা বাস্তবায়নের দিকে দেখতে চান, তাহলে আসলে আপনারা কি কি স্টেপ নেবেন, যে এই যে 17 বছরের এই একটা চলমান মানবাধিকার লঙ্ঘন, এই মানবাধিকার লঙ্ঘনের স্টেপ গুলো কি হবে, যে আমরা পরবর্তীতে আমরা যেন এই মানবাধিকার লঙ্ঘনকে আর দেখতে না পাই। জি, আপনার কাছে চলে যাচ্ছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে 31 দফা দিয়েছেন, এখানে বিভিন্ন সংস্কারের কথা হয়েছে। হুম হুম। যেমন প্রথমত আপনার সংবিধান সংস্কার। আসলে একটা স্বৈরাচার যখন বছরের পর বছর চলতে থাকে, তখন এমন একটা সময় আসে ফ্রম দ্য টপ, সে যদি ফ্যাসিস্ট হয় তাকে যে সাহায্যকারী যারা থাকে, পুলিশ, ব্যুরোক্রেসি, এরাও অটোমেটিকলি ফ্যাসিস্ট হয়ে যায়। ইট ইজ এ গিভ অ্যান্ড টেক পলিসি। তখন মানবাধিকার আর থাকে না। তাদের লাভের জন্য যে কোনো কাজ তারা করে ফেলে, এবং যেহেতু ফ্যাসিস্ট সে গভর্নমেন্ট থাকতে চায়, এবং তার কাছে এগুলো তখন কোনো প্রশ্ন হয়ে দাঁড়ায় না। সেজন্য এই যে আমাদের আহ, যে একটি আছে যে 2 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, এটা একটা প্রথম ধাপ। জি। প্রথম ধাপ যে একজন মানুষ ক্ষমতায় বেশি দিন থাকার ফলে আস্তে আস্তে স্বৈরাচার হতে পারে। হুম তো হুম। সেখানে সেখানে দেখেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি উনার নিজের আল্লাহ ওনাকে কোনোদিন এই দেশের সেবক হিসাবে আহ, ও পাঠালেও উনি নিজে তার ক্ষমতাকে কার্টেল করেছেন, বলেছেন 2 টার্মের বেশি কেউ হতে পারবে না। আহ, প্রথমত। আর দ্বিতীয়ত আপনার আমাদের যে ফ্যাসিস্ট হওয়ার পিছনে এই যে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে নিজের দলের স্বার্থে, 17 বছর। আমিও 3বার জেলে গেছি। আহ, শুধু আমি না, আমার আমার জেলায় একজন আছে, তার 100-এর উপরে মামলা আছে। আহ, এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল 13 সাল থেকে 16 সাল। সেই সময় আমি এই জেলার সভাপতি ছিলাম। একটা ভয়াবহ সময় গেছে, 135 জন মারা গেছে। আহ, আমার তৎকালীন আমার যে সাধারণ সম্পাদক ছিল তাকে ধরে নিয়ে চেয়ারম্যান আব্দুল আলিম তাকে ধরে নিয়ে ক্রস ফায়ারে দিতে নিয়ে গেছিল, আমাকে উঠিয়ে নিয়ে গেছিল। পরে এসপি একটা মজার কথা বলেছে যে আপনাকে মারলাম না, আপনার ছোট বোনের সাথে কোনো একদিন পড়তাম। চিন্তা করেন। এবং এসপি সেই মঞ্জুরুল কবির, সে বক্তব্য রাখতো এইভাবে, একে পায়ে গুলি করবা, একে হাতে গুলি করবা, একে বুকে গুলি করবা। কেন সাহসটা পেয়েছে? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় আসলো, আমি তখন জেলা সভাপতি। উনি এসে মিটিং করলো এই এসপি মঞ্জুরুল কবিরের সাথে 1 ঘন্টা একান্তে। একান্তে এই বৈঠকের পর মঞ্জুরুল কবির কে কে সাহস পাবে, যিনি প্রধানমন্ত্রীর সাথে 1 ঘন্টা কথা বলেন, কে সাহস পাবে? ইভেন কি স্বরাষ্ট্রমন্ত্রীও তো সাহস পাবে না। এমন অবস্থায় এই মঞ্জুরুল কবির যে তাণ্ডব চালিয়েছে আমার জেলায় 13 সাল থেকে 16 সাল, আসলে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সময়, আমি তখন সভাপতি ছিলাম। তো সাহস করে দাঁড়িয়েছি। এখন যেটা যেটা উচিত যেটা উচিত, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু পদে পদে, যেরকম প্রথমে সংস্কারের কথা বলেছেন নিজের ক্ষমতাকে কার্টেল করে, যে 2 টার্মস ইন আমেরিকান সিস্টেম, যে দুই দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। তারপরে ধরেন পুলিশ সংস্কার, ব্যুরোক্রেসি সংস্কার, প্রশাসনিক যে সংস্কার, এগুলো জবাবদিহিমূলক করতে হবে। আর যখন গণতন্ত্র থাকে আসলে তখন আহ এই ধরনের স্বৈরাচারী
কাজ করতে পারে না। কারণ দেখেন, আমাদের এখানে যে এমপি ছিল, তো একদিন এসপি অফিসে গিয়েছে, তো বসার জায়গা নেই। তো পুলিশ সুপারকে বলছে কি ব্যাপার, আমার বসার চেয়ারটা নাই। খুব রেগে গেছে। তখন পুলিশ সুপার বলছে, আপনি এত রাগেন কেন? আপনাদেরকে তো আমরাই বানিয়েছি, আপনি তো জনগণের ভোটে হন নাই। তো এই যে পুলিশের যে সাহসটা, গণতন্ত্রে এগুলো থাকে না। গণতন্ত্রে থাকে অ্যাকাউন্টেবিলিটি টু এভরিবডি। প্রশাসন আহ, সরকারের কাছে দায়বদ্ধ থাকে, এবং সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তো দায়বদ্ধতা থেকে তখন স্বৈরাচার হওয়ার কোনো অবকাশ থাকে না। এখানে গণতন্ত্রকে কিভাবে আমরা সুপ্রতিষ্ঠিত করব, এই জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে, যেখানে অন্তত নির্বাচনটা সুস্থ হয়। আজকে যার বয়স 34 বছর বা 35 বছর, সে একবারও ভোট দিতে পারে নাই। একবারও ভোট রাতের এই যে ভোট। আমাদের এই প্রজন্ম, আচ্ছা, আমরা আপনার একবারও আপনার পারিনি। আর আপনি কি জির মধ্যে পড়েন? সরি, শুনতে পাইনি। আপনি কি জেনারেশন জেড এর মধ্যে পড়েন? জি, আমি জেনারেশন জেডের মধ্যে পড়ি। জেনজি তো সারা পৃথিবীতে অনবদ্য ভূমিকা রাখছে। দেখেন, ইভেন আমেরিকায়, যেখানে আপনার ইসরায়েলের ফিলিস্তিনিদের উপরে যে সারা বিশ্ববিদ্যালয় কত কাঁপিয়ে দিল জেনজি। আপনারা ইউ আর মোর স্মার্টার দ্যান আস, মোর মোর ইউ হ্যাভ মোর নেটওয়ার্কস দ্যান আস। এটা আপনাকে ধন্যবাদ। ইউআরে মানে আপনাদের কাছে আমাদের শিক্ষারও আছে। আপনারা সাহসী, মিথ্যা বলেন না। আসলে জেনারেশন টু জেনারেশন একটা চেঞ্জ থাকে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উনি যে কথাগুলো বলছেন, আমাদের অনেকে হয়তো সেটা বুঝতে পারছে না। এবং এই যে বুঝতে না পারা, উনি যেগুলো সিরিয়াসলি মিন করছেন, এই যে 17 বছরের যে জঞ্জালপূর্ণ একটা প্রশাসন, এখান থেকে মুক্তির জন্য উনি যে কথাগুলো বলছেন, এখন ব্যাপারটা হয়ে গেছে 17 বছর ওরা খাইছে, আমরা কেন খাবো না, এরকম একটা, এটা নট অনলি বিএনপি, ইন টোটাল যারা নির্যাতিত হয়েছে। এই জায়গাটা আমরা বন্ধ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমরা সাতক্ষীরা জেলার বিএনপি একটা সুন্দর সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত অন্তত বিএনপি উপহার দেবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ইনশাল্লাহ, মানে এই এই জিনিসগুলোই চাচ্ছিলাম আমরা। জুলাই গণ অভ্যুত্থানের যে কথাগুলো, আমি ফ্রন্টলাইনার হিসেবে সবসময় এক্সপেকটেশন ছিল যে আমরা ফ্রন্টলাইনার যারা ছিলাম, আমরা বিএনপি পরিবার বলেন বা আমরা বিএনপি ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে আমরা আসলে অনেক রকমের হেনস্থার শিকার হয়েছিলাম, এখনো হচ্ছি। এটা আসলে মানবাধিকার কোন পর্যায়ে পড়ে আমার আসলে জানা নেই। আসলে এগুলো নিয়ে কথা বলতে না, বলতে আসলে যা আজকে ধরেন আসলে আপনার, হ্যাঁ, এই যে 5ই আগস্ট, এটা তো এক ধরেন উম, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখানে শেষ পর্যায়ে একটা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু আমাদের আন্দোলনটা কিন্তু জুলাই আগস্টের না। আমরা হ্যাঁ, হ্যাঁ, 17 বছর ধরে আন্দোলন করছি। এক্স্যাক্টলি। 17 বছর ধরে এই আন্দোলন করতে গিয়ে আমারই আপন ভাইয়ের বড় ভাই সুমন, ওই আপনার ওই যে পাড়ার, ওর বোন হইল যে মায়ের ডাকের কোঅর্ডিনেটর, সুমন সহ 5 জনকে গুম করে ফেলেছে। এই গুম কিন্তু অহরহ। আপনি সারা সারা দেশে মনে হয় 2,500 থেকে 3,000 হবে। আমাদের আন্দোলনটা 17 বছর ধরে আন্দোলন, হুম। এবং এই আন্দোলনে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, আহ, কারাগারে কাটিয়েছে, আহ, অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে। আপনি আমার কষ্ট লাগতো অনেক রিক্সাওয়ালা ঢাকা শহরে, এবং ওই যে আহ, বাড়ির যে গার্ডরা, অনেকে জিজ্ঞাসা করতাম যে বলতো আমরা এলাকা ছেড়ে পালিয়েছি বিএনপি করতাম বলে। তো হুম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি। এবং এবং আমরা একটা কথা সবাইকে বলতে চাই যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাই বলে কিন্তু আমরা কৃতিত্ব নিচ্ছি না। কৃতিত্ব সবাইকে দিতে চাই, জামাত ইসলামীকে দিতে চাই, বৈষম্য বিরোধী আহ, যে ছাত্র সমন্বয়করা আছেন, আপনারা যারা ওখানে আন্দোলন করেছেন, সবাইকে দিতে চাই। একক একক কারো একক কোনো কৃতিত্ব নেওয়ার কিছু নাই। তবে একটা কথা, যে কারণে আমরা আন্দোলন করেছিলাম, তো মূল কারণটা ছিল ভোটাধিকার প্রয়োগ। আমার ভোট আমি দেব, সেটাই তো 17 বছর বন্ধ হয়েছিল। আমার মনে হয়
এই যে এই ভোট দিতে পারবে এই সিস্টেমটাকে যদি সংস্কার করে আমরা সামনে এগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে অন্য অন্য সমস্যাগুলো আস্তে আস্তেই স্বয়ংক্রিয়ভাবেই ঠিক হয়ে যাবে। কারণ যে শুদ্ধ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে বা সরকারে আসবে, সেই সরকার তো 5 বছর পরে আবার দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। সুতরাং ওই দায়বদ্ধতা থেকেই এক ধরনের সংস্কার আহ চলতে থাকবে। আর সংস্কার কিন্তু রাষ্ট্রের সংস্কার একদিনের ব্যাপার না, জি জি, ইট এটা টেক্স একটা টাইম, কন্টিনিউয়াস। লাইক এ জি। শিপ টু, হ্যাঁ, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। হুম। তো আমাদের আমাদের দল কিন্তু আজকের থেকে সংস্কার করছে না। জি। আপনি দেখেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি 75-এর পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসতেন, কিন্তু ক্ষমতা এসে কি করলেন? আপনি দেখেন সারা পৃথিবীর ইতিহাসে সোলজার ওর অফিসার কখনো গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে এটা দেখবেন নাই। কিন্তু তিনি কি করলেন? তিনি বহুদলীয় গণতন্ত্র দিলেন। এই যে দুটো ঐতিহাসিক কাজ করেছেন, এটা তো দেশবাসী জানে। আমার গণতন্ত্র এমনও বলতে চাচা আসলে আছে, যেটা বোঝায় বহুদলীয় শাসন ব্যবস্থা, এই জিনিসটাই তো ইন্ট্রোডিউসড হয়েছে বিএনপির মাধ্যমে। হ্যাঁ, এটাই ঠিক। আমি আমি সেজন্যই বলছি। তারপরে দেখেন তিনি অর্থনীতির জন্য যেটা করেছেন, গার্মেন্টস খাতকে। আমার বাবা ওনার বস্ত্রমন্ত্রী ছিলেন, মনসুর আলী। তো আমার বাবা ওনাকে বললেন, স্যার আমি কি করতে পারি? বলে কি, আপনি এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু বলবেন তা আমি অনুমোদন করব। এই যে একটা ফ্রি হ্যান্ড পেল। আমি তখন আমি ছাত্র দলের ফার্স্ট সেন্ট্রাল কমিটির মেম্বার। তো আমি তো কাছ থেকে দেখতাম বাবাকে। তো বাবা যখন এই ফ্রি হ্যান্ড পেল ফ্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তো 266 জনকে পাঠালো আপনার সাউথ কোরিয়ায়। এবং ওই 266 জন 6 মাসের শিক্ষানবিশ ট্রেনিং প্রাপ্ত হয়ে দেশে ফিরলেন। আহ দেশে ফিরে আজকেই তারা বড় বড় গার্মেন্টস এর মালিক। আহ আজকের অর্থনীতি চাঙ্গা আছে, ঠিকই আছে। কারণ আপনার রপ্তানি শতকরা 85% কিন্তু এই গার্মেন্টস থেকে আসছে, হুম। 85% অফ এক্সপোর্ট। জি। আবার দেখেন ম্যান পাওয়ারটা কি, উনি এটা প্রচলন করেছিলেন। ম্যান পাওয়ারের জন্য আমাদের রিজার্ভ ব্যাংক রিজার্ভ যে ব্যালেন্সটা ঠিক আছে, আদারওয়াইজ উইড বি কি বলে এমটি রিজার্ভ হয়ে যেতাম, অথবা মাইনাসে চলে যেতাম। আমাদের অর্থের মূল্যমান খুবই সস্তা হয়ে যেত। তো এইসব এই দুটো কাজ তো উনি করেছেন। আরেকটা করেছিলেন খাল কাটা। খাল হুম। কাটাটা আসলে ওইভাবে কেউ রিসার্চ করে নাই, কিন্তু উনি এত ভিশনারি ছিলেন। আমাদের দেশে দুইটা সমস্যা আছে, একটা হলো আপনার আহ, বন্যা, আর একটা হলো আপনার সেচ প্রকল্প। তা বন্যায় কি হচ্ছে, যখন আহ, ভারত থেকে ড্যামগুলো ছেড়ে দিচ্ছে, আমাদের উত্তরবঙ্গ পুরোটাই প্লাবিত হয়ে যাচ্ছে। আমরা যদি খাল কাটাটা কন্টিনিউ করতাম এবং খালের গভীরতা এবং খালকে আরো সম্প্রসারিত করে বড় বড় জলাধার তৈরি করতাম, তাহলে কি হতো? এই এই বন্যার সময় এই পানিগুলো ওই জলাধারে যেত, এবং অসময়ে আহ, পানি পানি পেত না, এই জলধার থেকে সেচ প্রকল্পে পানি প্রবাহ থাকতো। আমাদের এখন কি করছে, কৃষকরা করছে কি, আপনার শ্যালো মেশিন বসিয়ে ভূগর্ভস্থ পানি উঠাচ্ছে, যার ফলে ওই লেয়ারটা কমে যাচ্ছে। বাট যখন তো সারফেস ওয়াটার যদি আমরা ব্যবহার করতে পারতাম, দিস ইজ দ্য মডার্ন টেকনোলজি অফ এগ্রিকালচার। তো হুম। এটা এটা কিন্তু দেখেন শহীদ রাষ্ট্রপতি সে কত বছর আগে, কিন্তু ওইটাকে কেউ কন্টিনিউ করে নাই। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই প্রশ্নটা করেছিলাম, উনি অ্যাগ্রিড। আমি খুশি, আমার 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 দল খুশি। ইনশাল্লাহ আবারও সেই খাল কাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর বিশেষ করে আমি শহীদ যে রাষ্ট্রপতি জিয়া রহমানের আমার কথা ব্যক্তিগত বলি। চাওয়া থাকবে এটা সাতক্ষীরা জেলা থেকেই শুরু হোক, কারণ থ্যাংক ইউ। আজকের পুরো পর্বটাতে সমৃদ্ধ হওয়ার একটা বিষয় আছে। আমি ভেবেছিলাম যে অনেক শিক্ষা নিয়ে কথা বলবো, চিকিৎসা নিয়ে কথা বলবো, আমি কিন্তু কৃষি নিয়ে কথা আমাকে বলবো। বলা আমার কাছে হয়েছে মনে আমি হচ্ছে ওইভাবে যে আপনারা সবকিছুর অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এবং আপনারা অলরেডি এত বেশি সমৃদ্ধ এই বিষয়গুলো নিয়ে যে আপনারা যদি সামনের দিকে এই কাজগুলো করেন, মনে হয় যে সাতক্ষীরাবাসী এতদিন যেটা পায়নি, মানে তারা আসলে ভীষণ রকমের উপকৃত হবে। না, জি। থ্যাংক ইউ। আমাকে বলা হয়েছিল কৃষি, শিক্ষা এবং চিকিৎসা, এই তিনটার উপরে আপনি বেশিরভাগ কথা বলবেন। কিন্তু আপনি যাক, যে প্রশ্নগুলো করেছেন ধন্যবাদ আপনাকে। আর যদি কিছু জানার থাকে প্লিজ বলবেন।
জি, আমি এরপরে একটু আমাদের আরেকজন ওকে। অতিথি আছেন, আবু জাহিদ ডাবলু। আবু আপনার জাহিদ কাছে আব্দুল। যাব। আহ, আপনার কাছে আমার আসলে প্রশ্ন শিক্ষা নিয়ে। তারেক রহমান বলেছেন যে সবার জন্য শিক্ষা বিষয়টা নিয়ে, এবং প্রাথমিক শিক্ষা খাতে তিনি সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টটা চেয়েছেন, এবং বলেছেন যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষকরা থাকবেন তারা হবেন সবচেয়ে বেশি মেধাবী। তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের অনিয়ম, এই যে কোচিং ব্যবসা, এই জিনিসগুলো এতদিন ধরে দেখে আসছি, এবং এই যে একটা শিক্ষাটা যে একটা ব্যবসার বিষয়, এবং এটা যে শুধুমাত্র যারা উচ্চবিত্ত তারাই যে পাবে, এবং এই যে উপবৃত্তির যে ব্যাপারগুলো ছিল, এবং দেখা যেত যে এখানেও অনিয়ম। তো আমার কাছে, আপনার কাছে প্রশ্ন আমার যে আপনারা আসলে এইগুলো বন্ধের জন্য আসলে কি কি পদক্ষেপ নেবেন, আহ এবং সবার জন্য শিক্ষা এই প্রকল্পটি কিভাবে আপনি বাস্তবায়ন করতে চান, এইটাই আমার আসলে জানার আছে আপনার কাছে। সরি, আপনি একটু আনমিউট করে নেবেন, আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আজকের অনুষ্ঠানের কলা কৌশলী, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির সম্মানিত সভাপতি রহমতুল্লাহ পলাশ, উপস্থিত আছেন সাতক্ষীরা পৌরসভার সবচেয়ে নির্যাতিত, যিনি কিনা দুইবার যে সময় মানুষ ভোট দিতে যাইতো না, যাওয়ার পথটা রুদ্ধ ছিল, অথচ সেই সময় মানুষ সাহস করে ভোট কেন্দ্রে গিয়ে সাহস করে আমাদের তাসকিন আহমেদ চিশতিকে নির্বাচিত করেছে। তারপরে তাকে বারবার হেনস্থা করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে, যাতে তিনি আলো ছড়াতে না পারেন। শুধু তাই নয়, তাকে যে আমাদের সাতক্ষীরা পৌরসীমা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, এই কাজগুলো এখনো অনুন্নত রয়েছে, শুধুমাত্র সরকারের অনিচ্ছাকৃত কারণ। তো যাই হোক, সেই চিশতিকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আজকে যারা আমাদের কথা শুনছেন, দেশবাসী, প্রবাস থেকে যারা দেখছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি আমাকে একটা চমৎকার প্রশ্ন করেছেন। চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষম শিক্ষিত জনগোষ্ঠীকে গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু বর্তমান শিক্ষা ক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্যবিত্ত পর্যায়ে চাহিদা ভিত্তিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে ভবিষ্যতে। গবেষণার গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রদান হবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষা শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমাদের, আমি ওই বিষয়ে বলতে চাই যে আমাদের কোচিং বাণিজ্য, কোচিং ব্যবস্থা, এটা আমাদের প্রকৃত শিক্ষাকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আসলে এর থেকে উত্তরণের পথ হলো শিক্ষাঙ্গনে শিক্ষকরা যদি ছাত্রদেরকে সঠিকভাবে পাঠদান করায়, এবং এই যে কোচিং এর যে নোট, এটা থেকে আমরা বিরত রাখতে পারি, এবং সঠিকভাবে আমাদের সন্তানদেরকে যদি আমরা ওই শিক্ষার আলোকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই কোচিং ব্যবস্থা আহ বন্ধ করে দিয়ে আমরা সঠিক শিক্ষায় আমরা আসতে পারি। ধন্যবাদ। আপনি কি মনে করেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার কথাই আমাদের তারেক রহমান বলেছেন? আপনি কি শুধু এটাই মনে করেন, নাকি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যারা আম, অশিক্ষিত বলবো না, মানে অক্ষর জ্ঞানহীন যারা আছে তাদেরকে জ্ঞান দান করা যায়, এই কনসেপ্টটাকে আনার জন্য সবার জন্য শিক্ষা বলেছেন তিনি? আপনি আসলে কি মনে করেন, এবং এটা কি আদৌ সম্ভব যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও এমন একটা শিক্ষা ব্যবস্থা করা যেখানে বাংলাদেশের 100% মানুষ শিক্ষিত হবে, এবং তারা মিনিমাম ওই যে টিপসইয়ের যে বিষয়গুলো আছে এইখান থেকে আমরা মুক্তি পাবো? আপনি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আমাকে একটা চমৎকার প্রশ্ন আমি করেছেন। এই শিক্ষার বাইরে আমাদেরকে
আহ অন্যভাবে যদি আমরা এই অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করতে চাই, দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট সকলকে সকল খাতকে ঢেলে সাজাতে হবে। হুম হুম। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি উৎপাদন খাতে গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। ব্যবস্থা গ্রহণ করে অ- অনৈতিক আকাশ সংকলিত ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা যেতে পারে। এবং আমরা মনে করি যে এই শিক্ষা ব্যবস্থা উন্নত যদি আমি করতে চাই, তাহলে আমাদের সমষ্টিগত ভাবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা দরিদ্র জনগোষ্ঠীর ভিতরে আছে, তাদেরকে সরকারি ভাতা প্রদান করতে হবে। এবং দেখেন যে আজকে আমরা যদি খেয়াল করি, দেখবেন যে প্রত্যেকটা শিল্প কারখানা, মিল ইত্যাদি জায়গায় দেখবেন যে মানে মানে নাবালক 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর এই জাতীয় অনেক শিশু তারা থেকে এই শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মনে করি যে যদি এই খাতে যদি শিক্ষা খাতে যদি আমরা সঠিক বরাদ্দ প্রয়োগ করে আমরা যদি এদেরকে এই, সঠিক বিনিয়োগের মাধ্যমে এবং সঠিক পুরস্কারের মাধ্যমে যদি আমরা এদেরকে আমরা আহ বিতরণ করতে পারি, তাহলে মনে হয় এই শিক্ষা ব্যবস্থা থেকে অশিক্ষিত সমাজকে শিক্ষিত করার আমরা একটি ধাপ উত্তোলন করবো বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু চিস্তি স্যারের কাছে চলে যাব। আমার আসলে আম, যেহেতু আপনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি হয়তোবা খুব কাছ থেকে, যদিও আপনি অনেক হেনস্থার শিকার হয়েছিলেন, কিন্তু অনেক কাছ থেকে হয়তোবা আপনি জনগণের কাছাকাছি যেতে পেরেছিলেন। এবং আপনি জানেন যে চিকিৎসা সেবা বাংলাদেশের কতটা নাজুক অবস্থায় আছে। তো সবার জন্য চিকিৎসা সেবার এই যে প্রদান করার এই দায়ভারটা আমরা নিতে চাচ্ছি, এবং সবার জন্য মেডিকেল সেবা প্রদান করার জন্য আমরা বিনামূল্যে আহ একটি কার্ড প্রদান করতে চাচ্ছি। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন, এবং এটা কি বাস্তবায়ন করা কতটুকু যৌক্তিক হবে এবং কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? আজকের সঞ্চালক একটি সময়োপযোগী কথা বলো, প্রস্তাব কথা বলো। আলোচনা করার জন্য। আপনারা জানেন যে একটি দেশের জন্য স্বাস্থ্য ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি তখনই হবে যখনই চিকিৎসকরা, বিশেষ করে বাংলাদেশের চিকিৎসকরা স্বাস্থ্য সেবা খাতটাকে সেবা হিসেবে গ্রহণ করবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়। আপনারা জানেন যে বাংলাদেশে বহু মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল রয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালে, বিশেষ করে সাধারণ রোগী যাদের কোনো সুপারিশ করার লোক নাই, যাদের যাদের খুব বেশি পরিচয় দেওয়ার মতো কেউ নেই, তারা যদি স্বাভাবিকভাবে স্বাস্থ্য সেবা নিতে চায়, ডাক্তার এবং ডাক্তারের সহকারীরা চরমভাবে হয়রানি করে। সরকারি ওষুধগুলা স্টোরে না রেখে তারা বিক্রি করে, আত্মসাৎ করে। তারা সরকারের যে ইকুইপমেন্টস দেওয়া হয় টেস্ট করার জন্য, বিশেষ করে ব্লাড টেস্ট, ইসিজি করা, সিটি স্ক্যান, তারপরে আপনার মৌলিক যে টেস্ট গুলা, এই টেস্ট গুলা ম্যাক্সিমাম টাইম বলে যে মেশিন নষ্ট, এখানে করা যাবে না। বিশেষ করে প্রত্যেকটি হাসপাতালে, সব হাসপাতালে না হতে পারে, আমি আমার শহরের কথা বলতে পারি, যেখানে আমি এই শহরের মেয়র হওয়ার কারণে এখানকার মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালে পদাধিকার বলে আমি গভর্নিং কমিটির মেম্বার। তো আপনি জানলে অবাক হবেন, করোনার সময় এখানকার মেডিকেল কলেজে একবার আপনারা বাংলাদেশের সংবাদ শিরোনাম হয়েছিল, অক্সিজেন যেখান থেকে সেন্ট্রাল অক্সিজেন ডিস্ট্রিবিউট হয়, সেখানে সেন্ট্রাল অক্সিজেন ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে প্রায় 4 থেকে 5টা রোগী মারা গিয়েছিল। তো তাৎক্ষণিকভাবে করোনার সময় আমরা দলের পক্ষ থেকে, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, ব্যক্তি উদ্যোগে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তার একটি অংশ আমি ভিজিটে গিয়েছিলাম যে কেন এই রোগী মারা গেল। তো গিয়ে ওখানে ইনভেস্টিগেশন করে যেটা দেখা গেল যে এই অক্সিজেন সিস্টেমটা যার দায়িত্বে ছিল, সে ওই সময় দায়িত্ব পালন করেনি, স্টেশনে ছিল না। তো আসলে মানুষের জীবন না আমাদের দেশে অনেক সস্তা আমরা বানিয়ে ফেলেছি, অথচ
এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় দেশ পরিচালিত হয়। সামান্যতম কোনো জবাবদিহিতা নাই। একজন সরকারি চিকিৎসক, তিনি সরকারি হাসপাতালে বা মেডিকেল কলেজে চিকিৎসা সেবা দিতে যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে, তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তার প্রাইভেট ক্লিনিকে। কখনো একটি ম্যাক্সিমাম জায়গায় দেখা গিয়েছে যে এইসব ডাক্তারদের সান্নিধ্যে গিয়ে সাধারণ রোগীরা একটি অপারেশনের প্রয়োজন হলে কখনো সেই অপারেশন সেই সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে করতে চায় না। না না, আমার এখানে একটি প্রাইভেট কথা আছে, ক্লিনিকের নাম্বার দিবে, আপনারা এই বিষয়টি সেখানে লক্ষ্য রাখবেন যে সেখানে এই গিয়ে যে এত আহ, কষ্ট করে মেডিকেলে পড়াশোনা করে একজন যে চিকিৎসক হয়, কিন্তু তারা তো আসলে প্রপার যে বেতনটা পাওয়া সরকারি ভাবে, সেই আমি বেতনটা তো পায় আপ- না, আপ- জন্যই তো তারা আপনার বেসরকারি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি জি জি, আপনার শুনতে পাচ্ছি। কথা একটু কম শুনছি, মানে সাউন্ডটা স্পষ্ট নয়। আচ্ছা, এখন সাউন্ডটা ভলিউমটা যদি স্পষ্ট? একটু বাড়িয়ে দিতেন। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিয়ার শুনতে পারছি। আমি আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না, মানে শোনা যাচ্ছে না। তো আসলে আমাদের জি, আহ, আপনি কন্টিনিউ করুন। সম্মানিত চিকিৎসক, চিকিৎসকদেরও কিছু সীমাবদ্ধতা থাকে বা আছে। সবাই যে অবহেলা করে বা সবাই যে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকে বিষয়টা তা নয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখনো প্র্যাকটিসটা রয়েছে যে সরকারি হাসপাতালে সেবা দেওয়ার ক্ষেত্রে এদের অনীহা আছে। আর বিশেষ করে যে রুগীর টেস্ট করার প্রয়োজন না, নির্দিষ্ট ক্লিনিক নির্দিষ্ট ডায়াগনোসিস সেন্টারে থেকে তারা কমিশন পায়, এজন্য বাধ্যতামূলক ভাবে টেস্ট করানোটা তাদের জন্য এখন এটা এটা খুব সিম্পল ইস্যু হয়ে গেছে। তো আমাদের দেশের স্বাস্থ্য সেবা, আমরা পার্শ্ববর্তী ভারতে আগে যেতাম, ইদানিং তো ভারতের ভিসা বন্ধ, কেউ যায় না। মানুষের যদি খুব দুরারোগ্য ব্যাধি হয়, তাহলে তারা ভারতের চেন্নাই শহরে ওপর ডিপেন্ড করে। বিশেষ করে এই মধ্য এশিয়ায় মধ্যবিত্ত পরিবারের জন্য উন্নত চিকিৎসা সেবা বলতে ভারতের চেন্নাই আমরা চিনি বা জানি। কি এইটার স্টাডি হওয়ার দরকার ছিল, গবেষণা হওয়ার দরকার ছিল যে আসলে কি কারণে যায়। একটা মাত্র কারণ আমি মনে করি, আমাদের আন্তরিকতার অভাব। যাই বলুক না কেন, আমাদের এখানে ডাক্তারদের সরকারি সাপোর্ট দেওয়া হয়, যেটুকু দেওয়া হয় তাদের যোগ্য অনুযায়ী দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষের জন্য তারা আন্তরিক না। তাদের তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার সাথে এই মধ্যবিত্ত পরিবার বা উচ্চ মধ্য পরিবারের বা সাধারণ মানুষের চিন্তা চেতনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা এখনো পর্যন্ত আমাদের সম্মানিত চিকিৎসক সাহেবরা তাদের কাছে চিকিৎসা সেবা নিতে হলে তারা ভিজিট নেয় অনেক। অনেক হসপিটাল রয়েছে, প্রায় 2000 2500 টাকা মতো ভিজিট নেয়। সরকারি হাসপাতালে তো 20 টাকা টিকিট কেটে তাদেরকে দেখানো যায়, কিন্তু তারা বেশিক্ষণ এখানে থাকে না। তো এইটা একটা আমূল সংস্কার দরকার, আমূল পরিবর্তন দরকার। ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে আমরা সংশোধন করতে পারবো না। এটা গুড গভর্নেন্সের মাধ্যমে সম্ভব। স্বাস্থ্য খাতে একটা বিপ্লব দরকার, এবং এই বিপ্লব একমাত্র তাদের পক্ষেই করা সম্ভব যাদের জনসমর্থন আছে। তো আমি মনে করি যে আগামী দিনে স্বাস্থ্য বলেন, চিকিৎসা বলেন, আপনার কৃষি বলেন, তারপরে প্রশাসন বলেন, তারপরে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী আচরণ, সবকিছুতেই যদি একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হয়, বিশেষ করে একটি রাজনৈতিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশটা শান্ত হতো, এই দুর্বৃত্তায়নদের হাত থেকে দেশটা রক্ষা পেত। তো আমরা তো গর্ববোধ করি যে এই মুহূর্তে সময়ের সবচেয়ে সবচেয়ে সময়ের সবচেয়ে প্রধান দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আমার মনে হয় যে সরকারি কর্মকর্তা যে যে স্তরে আছে না কেন, তারা এখন মনে করছে যে আসলে বাংলাদেশে কোনো সরকার নাই, এই জন্য তারা নিজেরাই তাদের জবাবদিহিতা ঊর্ধ্বে রাখছে। তো স্বাস্থ্য খাতটাও তার বাইরে নয়। স্বাস্থ্য খাতে এখনো পর্যন্ত প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট হসপিটাল গুলো স্বাস্থ্য সেবা যেভাবে দেয়, সরকারি রাষ্ট্রের এত সরকারি অর্থ বরাদ্দ সত্ত্বেও মানুষ কিন্তু ওই স্বাস্থ্য সেবাটা পাচ্ছে না। এটা পাইতে হলে আমাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা বলতে যারা রাজনৈতিক কর্মী এবং যারা সমাজ সেবক বা সমাজ কর্মী, তাদেরকে আসলে ভয়েস রেজ করাটা খুব জরুরি। এই 24-এর আন্দোলনের পরে আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে 17 বছর যাবতে আন্দোলন করছি। আপনারা জানেন যে বিএনপিতে নামধারী কিছু দুষ্কৃতী থাকলেও বিএনপির যিনি হাইকমান্ড, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দুইটা ভাবে আমার দলকে পরিচালিত করে। একটা হচ্ছে যারা দুর্বৃত্ত তাদের ক্ষেত্রে তিনি কঠোর, আর যারা মাঠ পর্যায়ের তার 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 কর্মী, তাদের ক্ষেত্রে তিনি অনেক সদয়। তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়,
তার এখনকার দেশ এবং রাষ্ট্রের প্রতি যে কমিটমেন্ট, এটি তিনি অত্যন্ত সঠিকভাবে পালন করবে। আমি এখান থেকে 5 মাস আগে আমার সুযোগ হয়েছিল আমাদের দলের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার লন্ডনে। তা আমি একটি মফস্বল শহরের সামান্য একটি ছাত্র দলের সভাপতি ছিলাম, এখানকার 2 বারের নির্বাচিত মেয়র। হিথ্রো এয়ারপোর্টে নামার পরে তাকে আমি টেক্সট করেছিলাম। তিনি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করে আমাকে চিনেন, আমাকে অনেক আদর করেন। তো একটি এই এই প্রত্যন্ত অঞ্চল থেকে একটি কর্মী গিয়েছেন, তিনি আমার তার 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তার সাথে দেখা করলাম। তিনি 50 মিনিট আমার সাথে কথা বললেন রাষ্ট্র নিয়ে, আন্দোলন নিয়ে, আগামী নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তিনি পরামর্শ শুনলেন, তিনি পরামর্শ নির্দেশনা দিলেন। তার যে আন্তরিকতা, তার যে আতিথেয়তা, তিনি নিজে হাতে কফি খাওয়ালেন, ডিনার অফার করলেন, নতুন প্রজন্মের জন্য তিনি দোয়া করলেন, দোয়া চাইলেন, মানুষের জন্য কাজ করার নির্দেশ দিলেন, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান করলেন। তো এই যে অনুপ্রেরণা, এটা একটা দল প্রধানের কাছ থেকে এই দক্ষিণাঞ্চল থেকে গিয়ে আমরা কর্মী হিসেবে যেটুকু পেয়েছি, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্য। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই কনসেপ্টটি বাংলাদেশের মানুষ পছন্দ করেছে। তারেক রহমান এত জনপ্রিয় কেন হয়, আমরা কেন হইতে পারি না? এখনো পর্যন্ত তারেক রহমানের ভয়েসটা আমরা বুঝতে পারছি না অনেকেই। আমরা যত কথাই বলি না কেন, রাজনীতিতে পরিবর্তন আনতেই হবে, এবং এইটা না আনলে দেশের মানুষ আমাদেরকে গ্রহণ করবে না। এর জন্য আমার আহ্বায়ক সাহেব রহমতুল্লাহ পলাশ সাহেব এবং আমার সদস্য সচিব যেটা বলেছেন, আমি তাদের সাথে একমত। তারেক রহমান একটা বিশ্বাস নিয়ে আমাদের উপরে আস্থা রেখেছেন। শুধু রাজনীতি করলে হবে না, সমাজের অসঙ্গতি, সমাজের অত্যাচার, সমাজের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সাধারণ মানুষের উপর নিপীড়ন, এইটার ব্যাপারে প্রতিবাদ করতে হবে অত্যন্ত শালীনভাবে। আমরা যেহেতু মানুষ আমাদের কথা বলার সুযোগ দান করেছেন, আমাদের বিভিন্ন ফোরামে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে হবে, যাদের পক্ষে বলার লোক নাই। এটাই বাংলাদেশ হওয়া উচিত। তা আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ডাক্তারদের আমি বলবো এখনো আন্তরিক হন। আমরা অন্যান্য দেশের চিকিৎসা সেবা যতটুক দেয়, তার থেকে বেশি তাদের বিহেভিয়ার। আমাদের স্বাস্থ্যকর্মী সম্মানিত চিকিৎসকরা যদি রোগীদের সাথে একটু হেসে কথা বলে, একটু একটু যত্ন সহকারে পেশেন্টের সাথে তাদের ব্যবহারটা ভালো করে, যত্ন সহকারে তাদের অসুবিধাগুলো শুনে, অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমাদের এই ধৈর্যটুকু নাই। তা আমরা সরকারি বরাদ্দের যে ওষুধ, এইটা বিক্রি করে গরিব মানুষকে হয়রানি না করি, আমরা সরকারি স্বাস্থ্য উপকরণগুলো বিক্রি করে অর্থ আত্মসাৎ না করি, এগুলো কঠিন একটি শাস্তি বিধানের প্রক্রিয়া আনতে হবে। তো আমরা দুর্ভাগ্য যে আমাদের স্বাস্থ্য সেবা এখনো পর্যন্ত আন্তর্জাতিক মানের করতে পারেনি। আমরা ইনভেস্ট করি রাষ্ট্রের অর্থ, কিন্তু সেই ইনভেস্ট অনুযায়ী জনগণকে সেবা দিতে পারি না বা দিতে চাই না। তো আমাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পায়, রাষ্ট্রীয় দায়িত্ব পায়, আমাদের দেশ, আমাদের তারেক রহমান সাহেব দলের মাননীয় চেয়ারম্যান, তিনি যে স্বাস্থ্য খাতে 31 দফার মধ্যে যে কমিটমেন্ট করেছে, আমি মনে করি তিনি এটি ওন করেন, এবং এটি আমাদের দায়িত্ব বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে কাজ করা, আমরা সেই কাজ করছি। আমরা দেশবাসীর কাছে আসলে সহযোগিতা চাই। শুধু আমি আমার ব্যক্তিগত দলকে দেখবো, সাধারণ মানুষকে দেখবো না, সাধারণ মানুষের কথা শুনবো না, এটি এখনকার বাংলাদেশ নয়। এখনকার বাংলাদেশ হতে হবে আমাদের চারিপাশে যা যে সকল দুর্বৃত্ত আছে তাদেরকে বোঝাতে হবে যে এইটার বাংলাদেশ নয়। যদি তারা না বুঝে, তাহলে তাদের তাদের থেকে দূরে থাকতে হবে। দেশটাকে গড়তে হলে তারেক রহমানের বর্তমান বিহেভিয়ার, তারেক রহমানের যে কনসেপ্ট, তারেক রহমানের মানুষের প্রতি কমিটমেন্ট, তারেক রহমানের দিনের পর দিন জনপ্রিয়তা কেন বাড়ছে, এগুলো আমাদের ফলো করা লাগবে। এটা যদি আমরা ব্যর্থ হই, আমাদেরকে অনেক মূল্য দেওয়া লাগবে। ছাত্রলীগ কি করেছে সাংগ্রা বাংলাদেশে আমরা নিশ্চয়ই দেখেছি। জি। ছাত্রলীগ যা করেছে তার 100 ভাগের 10 ভাগ যদি আমরা করি, মানুষ কিন্তু আমাদেরকে মানবে না, আমাদেরকে মেনে নিবে না। এই জন্য আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। মানুষ নীরব ব্যালট বিপ্লব কখন দেয়? যখন তারা মনে করে যে একটি রাজনৈতিক দলের কর্মী তার জন্য আস্থাশীল। আজকে আমরা তো আমানতকারী কেউ না। আমাদের রাজনীতিবিদদেরকে এবং তাদের ফ্যামিলিকে রাজনীতি করলে একটা ঘৃণার পাত্র হিসেবে সবাই দেখে। কেন দেখে? এর জন্য তো অন্য কেউ না, আমরাই দায়ী। কারণ আমরা মানুষকে ওইভাবে আত্মপ্রকাশ করতে পারি না যে আমরা তোমাদের সম্পদ নষ্ট করতে আসি না, আমরা তোমাদের আমানত। আজকে দেখুন আমাদের এখানে, আমি একটা ছোট্ট ঘটনা বলে আমি বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে
আমাদের এখানে আমার একটা ওয়ার্ড, আহ, এখানে রইসপুর নামে একটা এলাকা আছে আমাদের শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূর। ওখানে আমাদের এক মা বোনের এক প্রেগনেন্ট ছিল, তা ওকে মেডিকেল কলেজে পাঠিয়েছি। মেডিকেল কলেজে পাঠানোর পরে মেডিকেল কলেজে যিনি ফিজিশিয়ান ছিলেন ওনাকে আমি ফোন করেছি যে আমাদের গর্ভবতী একটা বোনকে পাঠালাম, এর একটু ডেলিভারি ব্যবস্থা করতে হবে, আর এর কাছে পয়সা নাই, এর যত টেস্ট লাগে অর্থ আমি দিব, আপনি সরকারি যে সুবিধাগুলো আছে এগুলো টেস্ট করার ব্যবস্থা করেন। বিশ্বাস করুন, ওই বোনটা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তখন ঘড়িতে বেলা 1টা 45 বাজে। সে বলতেছে এই ভদ্রলোক তিনি হচ্ছেন আল্ট্রাসাউন্ডের দায়িত্বে, তিনি বলছেন এই 2টার সময় আমার ডিউটি শেষ, আমি এখন আল্ট্রাসাউন্ড করতে পারবো না। আপনারা ওই মেডিকেল কলেজটা আমার শহর থেকে দূরে, প্রায় 3 কিলোমিটার দূর, আপনারা সাতক্ষীরা শহরে নিয়ে যান, ওখানটা আল্ট্রাসাউন্ড করে আবার এখানে ভর্তি করেন। তো এইটা যদি স্বাস্থ্য ব্যবস্থা হয়, আমি ওখানকার মেডিকেল কলেজের যিনি পরিচালক ওনাকে ফোন করে বললাম যে আল্ট্রাসাউন্ড দায়িত্বে যিনি আছেন ডাক্তার সাহেব, আজকে আমার এই বোনটাকে ওখান থেকে ফেরত দিল কেন? 15 মিনিট বাকি আছে তার ডিউটি, ধরে নিলাম 2টা বাজে ডিউটি, কি হবে? আগে তো তার মানবিক দৃষ্টিতে দেখতে হবে, একটা মেয়ে গিয়েছে প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তার আল্ট্রাসাউন্ড করলো না। তো এটা একটা ছোট্ট উদাহরণ, এরকম অহরহ উদাহরণ আছে। আজকে মেয়র যদি কোনো মানুষের জন্য ফোন করে, তারপরে বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন করে, অমুক দলের প্রেসিডেন্ট ফোন করে, তার যে গুরুত্ব, একটি সাধারণ মানুষ ইমার্জেন্সিতে গিয়ে যে সেবাটা নির্বিঘ্নে পাবে কোনো সুপারিশ ছাড়াই, তাকে সেই গুরুত্ব দেওয়া হয় না। তো এইটার জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি। এই 24-এর চেতনা সেটা হচ্ছে সবার জন্য বৈষম্যহীন সেবা, এইটা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। আমরা যখন মিটিং এ বসি, এই ডাক্তার সাহেবরা বা অন্যান্য সরকারি কর্মকর্তারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তব জীবনে মাঠ পর্যায়ে রিপোর্ট ভিন্ন। এজন্য আজকের অনুষ্ঠান থেকে স্বাস্থ্য সেবাকে ঘুরে দাঁড়াতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, শাস্তির বিধান করা লাগবে। সরকারি অর্থ অপচয়ের জন্য রাষ্ট্রীয় যে ব্যবস্থা, এটা দৃশ্যমান কিছু শাস্তির ব্যবস্থা করলে এটাই হবে আর একটু জনসচেতনতা। যে একজন ডাক্তার সাহেব, তিনি সরকারি হাসপাতালে সরকারি মেডিকেল কলেজে পড়তে গিয়ে মানুষের কত টাকা তিনি খরচ করছেন, তার পিছনে কতটা অর্থ ব্যয় হচ্ছে, তিনি দিচ্ছেন কি দেশকে, দেশপ্রেমের সামান্যতম পরিচয় তিনি বহন করেন কিনা, এগুলো দেখার দরকার। আমাদের এই শহরে আমি নিজে এই সরকারি অনেক জায়গা দেখেছি যে অনেক ডাক্তার বাবুরা 1 বছর 2 বছর আসার পর পরই 7তলা 8তলা বিল্ডিং করছেন কোটি কোটি টাকা খরচ করে। এগুলো করেন আহ, তারা ব্রিলিয়ান্ট, তাদের মেধা দিয়ে তারা তার জীবিকা অর্জন করবে, কিন্তু সরকারি যে ডিউটি সেটি পালন করে সরকারি সেবার মাধ্যমে মানুষকে সেবা দেওয়া, এইটার আমার মনে হয় একটু বড় আকারের কর্মশালার ব্যবস্থা করা দরকার, না করা, এবং বিশেষ করে কনসার্ন পার্সন দ্বারা তাদের কর্মশালাটা করতে হবে যে তারা যদি নির্দিষ্টভাবে সেবা দিতে না পারে তাদের এই শাস্তির বিধান রাখা হয়েছে এবং সেটা প্রয়োগ করা হবে। তবেই কিছু ক্ষেত্রে কঠোর না হলে এই স্বাস্থ্য সেবা যদি বিপ্লব ঘটাতে হয়, সজাগ এবং কঠিন পদক্ষেপের মাধ্যমে এটা সম্ভব। অন্যথায় আমরা যতই একাডেমিক শিক্ষা দেই, যতই আমরা নীতির কথা বলি, আসলে আমাদের মাঠ পর্যায়ে সরকারি হাসপাতাল এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলোর চিত্র ভিন্ন। এই জন্য আমরা আসলে ব্যথিত যে এত বড় গণহত্যা হলো, এত হাজার হাজার ছাত্র জনতার রক্ত গেল রাজপথে, এটা দেখে আমাদের মায়া হয় না? যাদের জীবন চলে গেছে তারা তো এই দেশের কাছে কিছু চায়নি, তারাও চেয়েছিল বৈষম্যহীন সমাজ, এইটা প্রতিষ্ঠিত হয়নি। বিশ্বাস করেন, আমার পার্সোনালি ভালো লাগে না এই শহরের মানুষ 2বার আমার হাজার হাজার ভোটে আমাকে জনপ্রতিনিধি করেছে, আমি এদের জন্য কিছুই করতে পারিনি। শুধুমাত্র এই দল করি, বিএনপি করি, এজন্য সেবা তো করতে দেয়নি, বরং চাইছে যে আসলে আমরা যেন এই শহরে আসলে মানুষ থেকে দূরে থাকতে পারি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর হুকুম না হলে এত বড় ফ্যাসিস্ট এই এই শেখ হাসিনা সরকার বিদায় না নিলে আজকে বাংলাদেশ কোনো মানুষ স্বাধীন হতো না। তো আমরা এখন এখানে আমরা বসেও থাকতে বিশ্বাস করি পারতাম না। যে আমাদের দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নতুন বিএনপি মানুষ পাবে। বিএনপি কে নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়ায়, যারা মিথ্যা বদনাম দেয়, আজকে প্রতিটা গ্রামে গ্রামে 31 দফা বাস্তবায়নের পরে এই বাস্তবায়নের লক্ষ্যে যে ক্যাম্পেইন চলছে, এটি যখন মা বোনেরা বা ভোটাররা জানবে, আমার বিশ্বাস যে তারা ধানের শীষে আস্থা রাখবে। আপনারা কখনো শুনেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ খুব দল বেঁধে
ধানের শীষ প্রতীকে নিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে চ্যালেঞ্জ করে ভোট দেয়, এই সাতক্ষীরা এই শহরে এই ঘটনা ঘটেছে। প্রত্যেকটা মন্দির থেকে মানুষ দলে দলে এসে এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে। কেন জানেন? ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে তারা আস্থা রাখতে চায়। কারণ ধানের শীষের প্রার্থী, আহ, আ- আমি সহ আমাদের দলের যে কনসেপ্ট ছিল, আমাদের কনসেপ্টটা তাদের বোঝাতে পেরেছি যে আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু। এজন্য তারা আস্থা রেখে তাদের জমির দলিল, তাদের সম্পদ আমাদের কাছে রেখে তারা স্থির ছিল। তারা অত্যন্ত নির্বিঘ্নে ছিল যে তাদের জমি কখনো দখল হবে না, তাদের অর্থ লুট হবে না। তো এটা আগামী বাংলাদেশ হওয়া উচিত। আমরা বিশ্বাস করি তারেক রহমানের এই কনসেপ্ট নিয়ে আমরা যেভাবে কাজ করছি, মানুষ আমাদের পর আস্থা রাখবে। আমরা আদর্শের যুদ্ধে লিপ্ত হতে চাই। আমরা ছাত্রলীগ যুবলীগের মতো সংঘর্ষ বা ওই সংঘর্ষ উপকরণ নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তে চায় না। আদর্শ যার যা হবে, ক্যাম্পেইন হবে, মানুষ যার যা আদর্শ দেখবে, মানুষ মুখে যেটা বলবে বিএনপি, কাজে সেটা করবে। এটাই বিএনপির কর্মী হওয়া উচিত। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে তারেক রহমান যেটি বলেছেন, সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ কনসেপ্টটাই ইটসেলফ একটা আইডেন্টিটি, যে এটা বলে যে সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশে আসলে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আসলে সুখে শান্তিতে বাস করবে এবং মানব অধিকার বিষয়টি তাদের মধ্যে তারা সেই অধিকারগুলো পেয়ে থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আজকের আয়োজনটা আমার কাছে খুবই বেশি, আমি খুব আপ্লুত যে সবসময় আসলে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি ফোকাসড হতে পারি না, কিন্তু এই যে আপনারা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলেন, আমি নিজে অনেক বেশি সমৃদ্ধ হলাম। এবং বাংলাদেশকে আমি যেভাবে দেখতে চাই, আপনারা যেরকম বললেন আমার আজকে তিনজন অতিথি, আমি আসলে অনেক বেশি আহ বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখার আরেকটা সুযোগ পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আহ দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের অতিথিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে এতটা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।